বিপ্লব একটা ছোঁয়াচে রোগ। এটা আমার কথা না, এটা বিশিষ্ট দার্শনিকরা বলে থাকেন। এইখানে আমরা ২০১০ সালে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দেখতে পাই একটা দেশে বিপ্লব শুরু হওয়ার পরে বাকি দেশগুলোতে বিপ্লব একটা আগুনের মতো ছড়িয়ে গিয়েছে। এবং আমরা ২০২৩, ২৪, ২৫ এই সময়টাতে দেখতে পাই শ্রীলঙ্কাতে একটা বিপ্লব হওয়ার পরে সাউথ এশিয়ার বাকি দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল, এই দেশগুলোতে বিপ্লব কিন্তু ব্যাপক রূপ ধারণ করেছে এবং বিশ্বেও কিন্তু এরকম অনেক রূপ ধারণ করেছে। আমরা ২০২৪ সালে বাংলাদেশের পাশাপাশি দেখতে পেলাম সিরিয়ার বাশার আল আসাদকে পদত্যাগ করানো হলো এবং দক্ষিণ কোরিয়ায় সরকারের পতন হলো। সো এই দক্ষিণ কোরিয়ার সরকারের পতন এবং সিরিয়ায় বাশার আল আসাদের পতন, এই দুইটা থেকে কিন্তু গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল। প্রশ্নটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। এবং এই বছর নেপালের জেনজি আন্দোলনটা সম্পূর্ণ বাংলাদেশের মতো ছিল, তাই এই নেপালের জেনজি আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসার বড় সম্ভাবনা আছে। আমরা নেপালের এই জেনজি আন্দোলনটা একটু ভালো করে দেখব। এইটার বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের সাথে অনেক রকম মিল আছে। মিলটা আমি দেখাই। বাংলাদেশের তৎকালীন সরকার যেমন ডিজিটাল ক্র্যাকডাউন করে আমাদের ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ বন্ধ করে দিয়েছিল, একইভাবে ২০২৫ সালে নেপালের যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের মন্ত্রী, আমলা বা সরকারি কর্মকর্তা যারা আছে তারা দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে যে পরিমাণ ব্যাপক দুর্নীতি করেছে সেই দুর্নীতি ঢাকতে এবং ইয়াং জেনারেশন মানে জেনজিকে চুপ করাতে তাদের ফেসবুক, এক্স সহ ২৬টা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হয়নি। এই জেনজিরা ডিরেক্ট মাঠে নেমে আসে, যেমন ২০২৪-এ বাংলাদেশের জেনজিরা মাঠে নেমে আসছিল। এবং জেনজিরা মাঠে নেমে এসে ৫ দিন, সেপ্টেম্বরের ৮ থেকে ১৩ তারিখ, এই ৫ দিনের মধ্যে এত শক্ত আন্দোলন গড়ে তোলে যার ফলে নেপালের যে প্রধানমন্ত্রী ছিল কেপি শর্মা ওলিকে আমাদের শেখ হাসিনা যেরকম ভাবে হেলিকপ্টারে করে পালিয়েছিল ঠিক একইভাবে হেলিকপ্টারে করে পালাতে হয়। যে দৃশ্যটা অনেকে বাংলাদেশের বিপ্লবের সাথে তুলনা দিয়েছিলেন। আর তোমরা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু ওইখান থেকেই আসে যেইগুলো এক সময় খবরের শিরোনামে ছিল। এই জিনিসটা কিন্তু বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিল সেপ্টেম্বর, অক্টোবর মাসে। আর এই আন্দোলনের প্রধান স্থানগুলো কোনটা কোনটা? প্রধান স্থান হচ্ছে কাঠমান্ডু, ইতাহারি এবং বিরাটনগর। কাঠমান্ডু হচ্ছে ওদের রাজধানী, নেপালের রাজধানী। বাংলাদেশের আন্দোলনটা যেমন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছিল, লাস্টের দিকে একদম লং মার্চ টু ঢাকা এরকম হয়েছিল, নেপালের এই আন্দোলনটা কিন্তু কাঠমান্ডুকে কেন্দ্র করেই হয়েছে। আর প্রত্যেকটা আন্দোলনে একটা করে হ্যাশট্যাগ থাকে, যেই হ্যাশট্যাগটা বিপ্লবীদেরকে এই আন্দোলনে স্পৃহা জাগায়। নেপালের এই আন্দোলনটা যে হ্যাশট্যাগ ছিল হচ্ছে নেপোকিডস, নেপোবেবি, পলিটিশিয়ানস, নেপোবেবি। ঠিক আছে, এই তিনটা ছিল হচ্ছে নেপালের এই ২০২৫ সালের জেনজি আন্দোলনের হ্যাশট্যাগ। এবং এর ফলস্বরূপ কি হয় যে কেপি শর্মা ওলিকে বললাম আমরা কি করতে হয়, পদত্যাগ করতে হয়। আচ্ছা, বাংলাদেশে যখন শেখ হাসিনা পদত্যাগ করলো তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইল। এবং নেপালেও কিন্তু সেম জিনিস হয়েছে। নেপালের প্রথম নারী বিচারপতি এবং প্রথম নারী প্রধানমন্ত্রী যে ছিলেন সেই হচ্ছে সুশীলা কার্কির নেতৃত্বেই কিন্তু প্রথমবারের মতো নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আর এই সম্পূর্ণ আন্দোলনটা জুড়ে আমরা দেখেছি যে ২০২৪ সালে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা গ্রুপ ছিল। এবং নেপালের ২০২৫ সালের আন্দোলনেও কিন্তু এরকম সুদান গুরুংয়ের একটা গ্রুপ ছিল। সুদান গুরুং হচ্ছে যে হামি নেপাল হচ্ছে একটা এনজিও। ঠিক আছে, এই এনজিওর সভাপতি। ঠিক আছে, এই হামি নেপাল যে যার প্রতিষ্ঠান মানে সুদান গুরুং, এই সুদান গুরুং এর নেতৃত্বে নেপালের ২০২৫ সালের আন্দোলনটা অনুষ্ঠিত হয়। তো আশা করছি এখান থেকে একটা প্রশ্ন আসলে তোমরা এটা সুন্দর করে উত্তর করতে পারবা। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।